আজ বিকেল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখছি না। জানি না এই বৃষ্টি কখন থামবে আর কখন আমি বাড়ি গিয়ে পৌঁছাবো। বাড়িতে আমার নতুন বউ আমার জন্য অপেক্ষা করছে। এত সময় বাড়ি ফিরছি না বলে নিশ্চয়ই খুব দুশ্চিন্তা করছে ও। কি হলো অরবিন্দ, এমন গম্ভীর হয়ে বা কি তো কি ভাবছ? কিছু না দাদা। তেমন কিছু না বললেই হলো। ওই বয়সটা আমি পার করে এসেছি। নিশ্চয়ই তুমি নতুন বউয়ের কথা ভাবছো। তাই ঝড় বৃষ্টির দিনে বাজারে না আসলেই কি নয়? হ্যাঁ, বৈশাখ মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখন ইলিশ মাছ খাওয়া হয়নি। অর্পিতা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে, তাই মাছ কিনতে এসেছি। কিন্তু এই বৃষ্টিতে আটকা পড়ে গেলাম যে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, এখনো বাড়ি ফিরতে পারছি না। এত চিন্তা করো না, তুমি আরাম করে চা খাও, দেখবে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। দোকানদার নিতাই দাদার কথা আমার মনকে শান্ত করতে পারলো না। মনের মধ্যে নানান দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 7টা বেজে গেছে। জানি না আর কত রাতে আমি বাড়ি গিয়ে পৌঁছাবো। কাল বৈশাখে বৃষ্টি যেন কিছুতেই থামছে না। নিতাই দাদা, বৃষ্টিটা কিছুটা কমেছে, এবার তাহলে আমি বাড়ি যাই। সে কি কথা, এখনও তো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বাড়ি যেতে যেতে তুমি তো পুরো ভিজে যাবে। কিন্তু এখনই যাত্রা শুরু না করলে যে বাড়ি পৌঁছাতে পারবো না আমি। তাছাড়া এই কালবৈশাখী বৃষ্টির রাতে তো কোনো রিক্সাও পাবো না, পায়ে হেঁটেই আমাকে বাড়ি ফিরতে হবে। বেশ, যাও তবে, কিন্তু সাবধানে যেও। নিতাই দাদার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। পুরো রাস্তা একেবারে ফাঁকা। আশেপাশে যতদূর চোখ যায় কোনো মানুষ দেখতে পাচ্ছি না। চারিদিক থেকে থমথমে পরিবেশ বিরাজ করছে। বৃষ্টির পানিতে পথঘাট কাদায় চিটচিটে হয়ে আছে, ভালো করে হাঁটাও যাচ্ছে না। কেন যেন আমার বড্ড ভয় লাগছে, গা ছমছম করছে। অন্ধকার নির্জন রাস্তায় নিজের পায়ের শব্দ নিজেই শুনতে পাচ্ছি। বারবার মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ আছে। পিছনে ঘুরে দেখাচ্ছি, কিন্তু পিছনে কাউকেই দেখতে পাচ্ছি না। এমনি করে ভয় পেতে পেতে আমি অনেকটা পথ চলে এসেছি। আরও প্রায় 1 কিলোমিটার পথ সামনে এগিয়ে গেলেই আমি আমার বাড়ি পৌঁছে যাব। হঠাৎ ভয়ঙ্কর একটা কণ্ঠ শুনে আমি চমকে উঠলাম। ভয়ে ভয়ে আমি আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, কিন্তু কোথাও কাউকেই দেখতে পেলাম না। আর তখনই আচমকা প্রচুর বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে আমি পুরো ভিজে যাচ্ছিলাম। বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমি দৌড়ে গিয়ে আমাদের গ্রামের পুরনো বটগাছের নিচে আশ্রয় নিলাম। বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানি না এই বৃষ্টি কখন থামবে আর কখন আমি বাড়ি ফিরে যাব। ছাতার ছাতে থাকলে হয়তোবা এমন বিড়ম্বনায় পড়তে হতো না। বটগাছের নিচে আমি অনেক সময় দাঁড়িয়ে রইলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত তখন 10টা বেজে গেছে। কিন্তু এই কালবৈশাখী বর্ষা থামার কোনো নামই নিচ্ছিল না। এমন নির্জন স্থানে মাছ নিয়ে একা একা দাঁড়িয়ে থাকতে আমার কিছুটা ভয় লাগছিল। কেন যেন আমার মনে হচ্ছিল বৃষ্টির সাথে খুব অদ্ভুত একটা আওয়াজ আমার কানে ভেসে আসছে। আমি কান পেতে ভালো করে অনুভব করার চেষ্টা করলাম। এ তো কোনো মেয়ের কান্নার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু এখানে তো আমি ছাড়া আর কেউ নেই। তাহলে কান্না করছে কি? আমি আশেপাশে ভালো করে তাকাতে লাগলাম, আর তখনই বটগাছের কাছাকাছি একটা ছোট্ট কুড়ি ঘর দেখতে পেলাম। ঘরের ভিতরে নিভু নিভু আলো চলছে এবং কান্নার আওয়াজ সেই কুড়ি ঘর থেকেই আসছে। আমি ভীষণ অবাক হলাম। কি আশ্চর্য, ছোটবেলা থেকে এই পথ দিয়ে আসছি, প্রায় প্রতিদিন আমি বাজারে যাওয়া আসা করি, অথচ আগে কখনো এমন ঘর দেখিনি।
আজ হঠাৎ এখানে ঘর কোথাতে গেল? এটা কেমন করে সম্ভব? কে থাকে এই ঘরে? আর কান্নাই বা করছে কি? কিছুতেই যেন আমার নিজের চোখে আমি বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে আমি জেগে জেগে স্বপ্ন দেখছি। আমি আরও বেশি অবাক হলাম তখন, যখন দেখলাম বাইরে এত বৃষ্টি হচ্ছে, অথচ কুঁড়ে ঘরটি একেবারে শুকনো। কাল বৈশাখী বৃষ্টির বড় বড় ফোঁটা কিছুতেই কুঁড়ে ঘরটিকে ভেজাতে পারছে না। সময়ের সাথে সাথে কান্নার শব্দ আরও বাড়তে লাগলো। মেয়েটির কান্নার হাহাকার বাতাসে মিশে বট গাছের আশেপাশে এলাকা কেঁপে উঠেছে। আমার ভীষণ মায়া হচ্ছে। নিশ্চয়ই মেয়েটি কোনো বিপদে পড়েছে, আমার তাকে সাহায্য করা উচিত। আমি কুঁড়ে ঘরটির কাছে এগিয়ে আসলাম, কিন্তু কি আশ্চর্য, বৃষ্টিতে আমি পুরো ভিজে গিয়েছি, অথচ কুঁড়ে ঘরটি একেবারে শুকনো। আমি ঘরের সামনে গিয়ে দাঁড়াতেই কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়, আর ভিতর থেকে কর্কশ কণ্ঠে বলে, কে তুমি? এখানে কেন এসেছো? আমি ভয়ে চমকে উঠলাম। আমাকে না দেখে আমার উপস্থিতি কেমন করে অনুভব করলো তা আমি জানি না। আমি কিছুটা ঘাবড়ে যাই। মেয়েটি তখন আবারও কর্কশ কণ্ঠে বলল, কি হলো? কথা বলছো না কেন? দরজা খুলুন। ভেতরে কান্না করছে কে? সমস্যা কি আমাকে বলুন, আমি সাহায্য করব। তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই, চলে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। এমন কর্কশ কণ্ঠের হুঙ্কার শুনে আমি আর দাঁড়িয়ে থাকার সাহস পেলাম না। আমি বটগাছের নিচে গিয়ে দাঁড়ালাম। কেন যেন আমার আজ খুব ভয় করছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। এমন অনুভূতি এর আগে কখনোই হয়নি। এদিকে বৃষ্টিও থামছে না, আর আমি বাড়িও ফিরতে পারছি না। আমি বটগাছের নিচে এসে দাঁড়াতেই মেয়েটি আবারও কান্না করে উঠল। এবারের কান্নার স্বর আগের চেয়ে আরো বেশি ভয়ানক আর করুণ। মেয়েটির কান্নার হাহাকার আমার হৃদয়ে গিয়ে লাগছে। আমি আর বটগাছের নিচে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমি কুঁড়ে ঘরের ভিতরে এগিয়ে যাই। আবারও আমি কুঁড়ে ঘরের সামনে আসতেই মেয়েটির আওয়াজ বন্ধ হয়ে যায় এবং আগের চেয়ে আরো বেশি কর্কশ কণ্ঠে বলে ওঠে, আবার কেন এসেছো? চলে যাও এখান থেকে। এমন ভাবে করুণ কান্না কে করছে? কি হয়েছে? কেন বারবার আমায় বিরক্ত করছো? তোমাকে তো আমি চলে যেতে বলেছি। দয়া করে আমাকে দরজাটা একটু খুলে দিন। বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে আমি পুরো ভিজে গিয়েছি। আপনি যদি আমাকে একটু বাড়ির ভিতরে আসতে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। বৃষ্টি থামলে আমি নিজের বাড়ি চলে যাব। আমি এই কথা বলতেই সাদা শাড়ি পরা অপরূপ একটি সুন্দরী মেয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো। তার টানা টানা চোখ আর লম্বা রেশমি চুল দেখে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। একটা মানুষ যে এতটা সুন্দর হতে পারে নিজে না দেখলে কখনো কল্পনাও করতে পারতাম না। কি হলো? অমন হা করে তাকিয়ে আছো কেন? না না, ইয়ে মানে এতক্ষণ কান্না করছিল কে? আমি। মেয়েটির কথা শুনে আমি ভীষণ অবাক হলাম, কারণ মেয়েটিকে দেখে মনেই হচ্ছে না সে এত সময় ধরে কান্না করেছে। আমি আমতা আমতা করে বললাম, আপনি কান্না করছিলেন তো কেন? ওরা আমার বাবাকে মেরে ফেলেছে। ওরা কারা? কারা আপনার বাবাকে মেরে ফেলেছে? আহ, এত প্রশ্ন করছো কেন?
তুমি কি ঘরের ভেতরে আসবে, নাকি আমি ভেতরে গিয়ে দরজা বন্ধ করে দেব? চলুন ঘরে চলুন। আমি মেয়েটির সাথে ছোট্ট করে ঘরে প্রবেশ করলাম। ঘরের ভিতরটা খুব অগোছালো, সব কিছু একেবারে এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। দেখে মনে হচ্ছে ডাকাতরা এখনই ঘরের ভিতর লুটপাট করে গেছে। আমি ঘরের এক কোনায় বসে রইলাম। আমার খুব পানির পিপাসা পেয়েছে, আমাকে এক গ্লাস পানি দিতে পারবেন? মেয়েটি কোনো কথা না বলে আমাকে এক গ্লাস পানি এনে দিল। আমি ঢক ঢক করে এক নিঃশ্বাসে পুরো গ্লাস শেষ করলাম। তারপর মেয়েটির হাতে পানির গ্লাস দিতে দিতে বললাম, যদি কিছু মনে না করেন একটা কথা জানার ছিল। কি কথা? আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, আশেপাশে সমস্ত রাস্তাঘাট একেবারে ভিজে একাকার, কিন্তু এই বাড়িটা একেবারেই শুকনো। বৃষ্টির পানিতে বাড়িটা একটু ভিজেনি কেন? মেয়েটি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে পানির গ্লাস রাখতে চলে যায়। আমি মেয়েটিকে ডেকে বললাম, আচ্ছা শুনুন, আপনি সাদা শাড়ি পরে আছেন কেন? কারণ এটাই আমার পোশাক। মেয়েটির মুখে এমন উত্তর শুনে আমি ভীষণ অবাক হলাম। কেন যেন আমার মনের ভিতর বড্ড খচখচ করছে। মনে হচ্ছে আমি কোনো বিপদে পড়তে চলেছি। আমি কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর কৌতূহলী হয়ে মেয়েটিকে বললাম, এই রাস্তা দিয়ে আমি প্রতিদিন যাওয়া আসা করি, কিন্তু এর আগে কখনো এই বাড়িটা আমি দেখেছি বলে তো মনে হচ্ছে না। আপনারা এখানে কবে থেকে আছেন? আহ, এত প্রশ্ন করিস কেন? বারবার কেন বিরক্ত করছিস? এ কথা বলে মেয়েটি রেগে মেগে আমার দিকে তাকাতে ভয়ে আমি চমকে উঠলাম। আমি দেখলাম মেয়েটির চোখ দিয়ে রক্ত ঝরছে, হিংস্র দাঁতগুলো বাইরে বের হয়ে আসছে, মুখে এবং সমস্ত শরীরে নির্যাতনের দাগ। আমি বুঝতে পারলাম এখনো মানুষ নয়, এটা ভয়ঙ্কর কোনো প্রেতাত্মা। ভয় আমার বুকের ভেতরটা পানি শূন্য হয়ে যায়, চোখ কপালে উঠে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে। প্রচন্ড ভয় আমি চিৎকার দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলাম, কিন্তু কি আশ্চর্য, ঘর থেকে বাইরে বেরোর কোনো দরজাই খুঁজে পাচ্ছি না। কোথায় পালাবি? তোর পালানোর কোনো পথ নেই। দিশেহারা হয়ে আমি ঘরের ভিতর পাগলের মতো ছুটাছুটি করছি, আর মেয়েটি খুব ভয়ঙ্কর ভাবে হাসছে। আমার বুকের ভিতরে প্রাণ পাখিটা ছটফট করছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ভয় আমার প্রাণ যায় যায় অবস্থা। সাহস করে মেয়েটির সামনে ঘুরে এই কাঁদো কাঁদো হয়ে বললাম, আমাকে বেরো না, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। আমি না বুঝে ভুল করে তোমার ঘরে চলে এসেছি, দয়া করে আমাকে বেরো না। আহ, ঘ্যানর ঘ্যানর বন্ধ কর। তোদের যন্ত্রণায় কাল বৈশাখী বর্ষার রাতে একটু মন ভরে কাঁদতেও পারি না আমি। সারাক্ষণ বিরক্ত করতে থাকিস। একবার তো তোরা আমাকে আর আমার বাবাকে মেরেই ফেলেছিস, এখন আবার আমাকে মন ভরে একটু কাঁদতেও দিচ্ছিস না। তোরা মানুষরা, তোদের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। এ কথা বলে মেয়েটি আমার গলা চেপে ধরার জন্য এগিয়ে আসতে লাগলো। ভয়ে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল, আমার মাথা ঘুরতে লাগলো, চোখ দিয়ে সব কিছু অন্ধকার দেখছিলাম। তারপর আমার আর কিছুই মনে নেই। ভোরবেলা মানুষের ডাকাডাকিতে আমি আমার জ্ঞান ফিরে পাই।
চোখ খুলে দেখলাম গ্রামের অনেক মানুষ গোল হয়ে আমার চারপাশে জড়ো হয়ে আছে। অনিন্দ দাদু ভাই, তুমি এই বটতলায় কেন এসেছিলে? আর অজ্ঞান হয়ে পড়েছিলে কেন? কি হয়েছিল তোমার? আমার সাথে ঘটে যাওয়া গত রাতের ভয়ঙ্কর ঘটনা আমি দাদুকে জানাই। সব শুনে দাদু বললেন, এখন থেকে অনেক বছর আগে এই বটতলার পাশে একটা ছোট্ট করে ঘরে আমাদের গ্রামের একজন লোক তার সুন্দরী মেয়েকে নিয়ে থাকতো। কাল বৈশাখী বর্ষার কোনো এক রাতে গ্রামের ডাকাত পড়েছিল। ডাকাতরা মেয়েটির বাবাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে। তারপর মেয়েটিকে শারীরিক নির্যাতন করে তাকেও মেরে ফেলে। সেদিনের পর থেকে মাঝে মাঝে বর্ষার রাতে এখানে সেই করে ঘরটি দেখা যায় এবং মেয়েটির কান্নার আওয়াজ শোনা যায়। যদি কেউ মেয়েটিকে বিরক্ত করে তাহলে সে প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে পারে না। তোমার ভাগ্য ভালো, ঈশ্বরের কৃপায় তুমি বেঁচে গেছো। দাদুর মুখে এমন কথা শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে আমি বাড়ি চলে আসলাম। সেদিনের পর থেকে আর কখনো আমি বর্ষার রাতে বাড়ির বাইরে পা রাখি না।